ওকে, page number 71, question number 81. An object of x of mass 0.30 kg is traveling in a straight line at a constant velocity of 3.0 meter per second on a horizontal frictionless surface. Object x collides with the stationary object of y of mass 0.50 kilogram. After the collision, x moves with the velocity of this one. আচ্ছা, এই পুরো ফিগারটা এখানে বেসিক্যালি দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। What is the value of v? আচ্ছা, এটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে হবে আমি তোমাদেরকে বলতেছি। পিস বাই পিস, পার্ট বাই পার্ট খেয়াল করেন। ইনিশিয়ালি দেওয়া ছিল হরিজন্টাল মোমেন্টাম। সো আমি যদি দুইটা এক্সেসের জন্য ইকুয়েশন লিখি, এক্সেসের জন্য আমাদের ইকুয়েশন হবে হচ্ছে 0.30 into 3 plus 0 should be equals to 0.30 because this is wait. আচ্ছা, ওয়াইটা আগে লিখি। আমি এখানে একটু লেবেল করতেছি, দাঁড়াও, যাতে করে আমার ভুল না হয়। এটার ম্যাস কত? 0.50 কেজি। আর এটার ম্যাস কত? 0.30 কেজি। আর সেগুলো লেবেল করা থাকুক। সো হরিজন্টাল ডিরেকশনে গেলে আমাদের সবগুলো কোসাইন কম্পোনেন্ট ইউজ করতে হবে। সো দিস ইজ গোনা বি 0.50 into v cos 41 plus 0.30 into 2.0 cos minus 60, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। সো প্লাস এন্ড মাইনাস প্রপারলি বসাবা। এই ইকুয়েশনটা থেকে আমাদের ভি এর একটা এক্সপ্রেশন আসবে। এটা কি পারফেক্টলি সলভ করা পসিবল? এটা সলভ করলে তো ভি চলে আসে না? হ্যাঁ, এটা সলভ করলে তো ভি চলে আসার কথা। সলভ করে দেখেন তো কত আসে ভি এর ভ্যালু। 1.6 আসে। আরফিন, এটা ক্যালকুলেটর বসাও, বসা সলভ করে দেখো কত আসে। সেম জিনিস যদি আমরা ওয়াই এক্সিসের জন্য করি তাহলে আমাদের আসবে 0 প্লাস 0। দিস ইজ গোনা বি মাচ মোর সিম্পল ইকুয়েশন টু বি অনেস্ট। 0 প্লাস 0 ইকুয়ালস টু হবে হচ্ছে 0.50 ইন্টু ভি sin 41 ডিগ্রি প্লাস 0.30 ইন্টু 2.0 তোমার ক্যালকুলেটর কি ডিগ্রি মোডে আছে না রেডিয়ান মোডে আছে? তুমি কি শিওর? আচ্ছা, I'm gonna solve it for you. প্রথমে করতে হবে হচ্ছে এদিকে হচ্ছে 0.3 into 3 minus bracket 0.3 into 2.0 into cos minus 60, right? Close plus 3 by 5 divided by 0.5 cos 41. আমি তো 1.59 পাইছি। 1.6 আসে। ক্যালকুলেশন ভুল করছো, ক্যালকুলেশন ঠিক মতন করো। Of course. অনলাইন পিপল, আপনারা প্রবলেম বলার জন্য হাত উঠায় রাখেন। আমি একটু আপনাদের থেকে প্রবলেম নিব। দ্যাট ইজ ইফ ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। সুপার 1 পেজ নাম্বার বলো। এটা $1000, সমস্যা কি? আচ্ছা, বুঝাই। কোশ্চেনে বলছে হচ্ছে দে both the tractor of mass and the trailer of the mass is 1000 kg mass each. The total resistance of the motion has a constant value of 4000 Newton. 1/4 of the resistance acts on the trailer. তার মানে তোমার ফরওয়ার্ডে যে কার আছে which is the pulling vehicle, রেজিস্টিভ ফোর্স হচ্ছে 3000 নিউটন। আর টোইং ভেহিকেলের বা ট্রেলারের রেজিস্টিভ ফোর্স হচ্ছে 1000 নিউটন।
The question says the whole thing is moving at a constant speed. Constant speed হওয়ার মানে হচ্ছে তাদের রেজাল্ট ফোর্স কত হইতে হবে? 0 হইতে হবে। রেজাল্ট ফোর্স 0 হওয়ার মানে হচ্ছে the truck needs to produce a total force of 4,000 Newton, but it needs to produce 3,000 Newton force for itself and needs to pull on the trailer by 1,000 Newton. তাহলে তোমার যে টো বার থাকবে, টো বার বেসিক্যালি মানে হচ্ছে দুইটা কারকে কানেক্ট করার জন্য মাঝখানে যে জাংশনটা থাকে। টো বার দেখছো? ওকে, তারপর দেখাই। টো বার হচ্ছে এই জিনিসটা। এই যে এই জিনিসটা, এই পার্টটুকু হচ্ছে টো বার। সো যেই পার্টটা দিয়ে কানেকশন করা আছে, সো এই টো বারের উপর টোটাল ফোর্স কত হবে? টো বারের উপর টোটাল ফোর্স হবে হচ্ছে 1,000 নিউটন, বিকজ দ্য ট্রেলার এক্সপিরিয়েন্সেস 1,000 নিউটন ব্যাকওয়ার্ড ফোর্স। আমি যদি একে দেখাই, হ্যাঁ বলো, এটা হচ্ছে মনে করেন আমাদের কার, এই হচ্ছে টো বার, এই হচ্ছে তোমার ট্রেলার। এটার উপর ব্যাকওয়ার্ড রেজিস্টিভ ফোর্স হচ্ছে কত? 1,000 নিউটন। তো এটাকে কনস্ট্যান্ট ফোর্সে ভেলোসিটি মুভ করতে হলে ফরওয়ার্ড ফোর্স লাগবে কত? তাহলে এই ফরওয়ার্ড ফোর্সটা প্রডিউস করবো হচ্ছে এখান থেকে। ওই জন্য টো বারের ফোর্স হবে হচ্ছে 1,000 নিউটন। তারপর 78, 26, question number 6. Okay. Okay, people, we are doing page number 78, question number 6. দেখেন, projectile motion. The question says an astronaut on the moon, where there is no air resistance, throws a ball. The ball's initial velocity has a vertical component of 8.00 meter per second and a horizontal component of 4.00 meter per second. The acceleration of free fall on the moon is 1.62 meter per second square. What will be the speed of the ball 9 seconds after being thrown? আচ্ছা, speed বের করতে বলছে। We do not know whether this is going to be the highest point or whether this is going to be the lowest point. So তোমাকে 9 সেকেন্ড পরে তার horizontal component, vertical component দুটো বের করতে হবে। দুটোকে হচ্ছে পিথাগোরাসের সাম করলে তুমি স্পিড পাবা। This is a two-step problem. Okay, let's go for it one by one. আমাদের দুইটা আলাদা আলাদা কম্পোনেন্ট দিয়ে দিয়েছে। 4 মিটার পার সেকেন্ড will remain unaffected. এটা কোনো চেঞ্জ হবে না, কারণ মুনে তো এমনিতে কোনো এয়ার নাই, এয়ার থাকা প্রশ্ন আসছে না, ওই জন্য মুন বলে দিছে। আর যদি ভার্টিক্যাল ভেলোসিটি কম্পোনেন্ট চিন্তা করি, তাহলে আমাদের ভি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ইউ ওয়াই মাইনাস জিটি। ভ্যালুগুলো আস্তে আস্তে বসান। 8.0 মাইনাস 1.62 ইন্টু 9.00, এটা কত আসে? মাইনাস 6.58। তার মানে হচ্ছে ইজ গোনা গো পাস দ্য হাইয়েস্ট পয়েন্ট সামহাট অ্যারাউন্ড হিয়ার, এরকম কোনো একটা জায়গাতে থাকবে র্যান্ডমলি অন দ্য রাইট সাইড। তার হরিজন্টাল কম্পোনেন্ট হবে 4.00 আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে হচ্ছে মাইনাস 6.58 মিটার পার সেকেন্ড। তো এটা এখানে তুমি পিথাগোরাস ভেক্টর সাম করো। সো ভি ইকুয়ালস টু আসবে হচ্ছে রুট ওভার অফ 4.00 স্কোয়ার্ড প্লাস মাইনাস নেগেটিভ 6.58। মাইনাস না বসালেও হয়, বসাতে পারো ফর এক্সাম্পল, নো বিগ ডিল। এটা স্কোয়ার রুট পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করে দেখেন কত আসে। 7.7। বুঝে গেছে? সো স্পিডটা তুমি একবার বের করতে পারবে না, পুরো ভেলোসিটিটাকে বের করতে হবে, তারপর সেটা ম্যাগনিটিউডটা হচ্ছে স্পিড। তারপর আচ্ছা লিখে নাও। Page 59. $44। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি ডিফিকাল্ট না, ইটস জাস্ট ইলাবোরেট। বলি, কোশ্চেন উই আর সলভিং রাইট নাও ইজ ফ্রম পেজ নাম্বার 59, কোশ্চেন নাম্বার 45। এই কোশ্চেনের ঝামেলাটা হচ্ছে যে তোমাকে এক নম্বর হচ্ছে এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া নাই, সবগুলো হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে দেওয়া, লেটার্স দিয়ে দেওয়া। তোমাকে আগে এই কলিশনের টোটাল প্রপার্টিজ ইউজ করে হচ্ছে এই 2m ম্যাসে ফাইনাল ভেলোসিটি বাই করতে হবে। দ্যাটস হোয়াট আই ক্যালকুলেটেড ওভার হিয়ার। সো কোশ্চেনে বলে দিছে দ্যাট এম ম্যাস অবজেক্ট রিবাউন্ডস উইথ দ্য লেফট টু দ্য ভেলোসিটি ভি। সো আমি এখানে ফিগার ডাকছিলাম, এটা হচ্ছে আমাদের এম ম্যাসের অবজেক্ট, তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে মাইনাস ভি। আর 2m অবজেক্টের টুয়ার্ডস দ্যাট ভেলোসিটি ধরে নিয়েছিলাম এক্স।
ওকে, দ্যাটস সামথিং আই অ্যাজিউম ভি ইউজ করে না, কারণ এখানে যেহেতু অলরেডি কোশ্চেনে ভি ইউজ করছে, so আমি এই অবজেক্টের আফটার কলিউশন ফাইনাল ভেলোসিটি ধরে নিছি এক্স। দেন আই রোট দ্য ইকুয়েশন ফর মোমেন্টাম m1 প্লাস m2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। পুরো ইকুয়েশন লেখার পরে ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু আসে পজিটিভ, তার মানে আমি যেদিকে ধরছিলাম সেটা ঠিক আছে, দ্য টু এম অবজেক্ট সাপোজ টু গো টু দ্য রাইট। কারণ ক্যালকুলেশন করে যদি এটা নেগেটিভ আসতো তার মানে হয়তো হচ্ছে আমাদের অবজেক্টটা লেফটেই থাকার কথা, দ্যাট ডিডন্ট হ্যাপেন। সো এক্স এর ভ্যালুটা আমরা বের করলাম, এরপরে আমাদের টোটাল সাম অফ দ্য কাইনেটিক এনার্জি বিফোর কলিউশন এন্ড আফটার কলিউশন আলাদা করে আবার হিসাব করা লাগবে। দ্যাটস হোয়াট আই ডিড ওভার হিয়ার। বিফোর কলিউশন আমাদের টোটাল কাইনেটিক যে সাম হচ্ছে এটা হাফ এম ইন্টু টু ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু টু এম ইন্টু মাইনাস ভি স্কোয়ার, এটা টোটাল হিসাব করলে আসে থ্রি এম ভি স্কোয়ার। টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য বোথ দ্য বলস আফটার কলিউশন হচ্ছে এটা হাফ এম ইন্টু মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু টু এম ইন্টু ভি বাই টু হোল স্কোয়ার। এটাকে টোটাল হিসাব করে সাম করলে আসে হচ্ছে থ্রি বাই ফোর এম ভি স্কোয়ার। এরপর দুটাকে সাবট্রাক্ট করতে হবে। অঙ্কটা টেকনিক্যালি ডিফিকাল্ট না, জাস্ট লং, এবং ওরা এমআরভি এর যদি নাম্বার দিয়ে দিত আরো ইজিলি করা যেত, জাস্ট এমআরভি দেওয়াতে তোমার ফ্র্যাকশন নিয়ে অনেক ক্যালকুলেশন করতে হচ্ছে। দিস ইজ সামথিং আই ফাইন্ড টু বি এক্সট্রিমলি হিপোক্রেটিক, সেটা হচ্ছে হিপোক্রেটিক, হিপোক্রিটিক, নট হিপোক্রেটিক, দে আর টোটালি ডিফারেন্ট ওয়ার্ডস। CIE doesn't allow you to write fractional answers. পেপার টুতে সব আনসার কিসে লিখতে হয়? ডেসিমেল লিখতে হয়। বাট এমসিকিউতে ফ্র্যাকশন আনসার দিয়ে ভরা, অনেক জায়গাতে আছে। বুঝে গেছে কি এটা? লিখে নেন। কোশ্চেন নাম্বার, দাঁড়াও এই লিস্টটা থেকে দেখি। পেজ নাম্বার 16 কোশ্চেন নাম্বার 59। পেজ নাম্বার 16। আচ্ছা এটা তো করছি, না করি নাই, তোমাদের সাথে করা হয়নি, আগে পেজে করছিলাম। ওকে দেখেন, উই আর এট পেজ নাম্বার 16 কোশ্চেন নাম্বার 59। আচ্ছা এই কোশ্চেনের ঝামেলাটা কোথায় সেটা একটু বুঝে আস্তে আস্তে। হ্যাভ এ লুক এট দ্য কোশ্চেন। মোস্ট লাইকলি এখানে আমাদের আপথাস নিয়ে কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না, খেয়াল করেন। দ্য থ্রি ফোর্সেস অ্যাক্টিং অন দ্য হট এয়ার balloon that is moving vertically are weight, the force due to air resistance and the upthrust force. আচ্ছা upthrust জিনিসটা কি সেটা একটু তোমাদেরকে এক্সপ্লেন করি। Upthrust is basically the upward force that you get whenever an object is partially sub or fully submerged within a fluid. Whenever we go into water, our body feels lighter because upthrust of the water tries to push us ourselves back. The reason any object floats on a water is due to the upthrust force. So you don't have to move to make the float possible. In your O levels, what you've learned is that that happens due to the difference in density. যেই অবজেক্টের ডেন্সিটি কম হবে সেই অবজেক্ট তার থেকে মোর ডেন্স লিকুইডের উপর ভেসে থাকবে। and এই ভেসে থাকাটা কিন্তু 100% সারফেসকে টাচ করে ভাসা হয় না। দ্য অবজেক্ট ডেফিনেটলি সাবমার্জেস এ লিটল বিট। ডুবতে ডুবতে একটা সময় গিয়ে কি হয়, আর ফার্দার ডুবে না, দ্যাটস হোয়াট উই কল ফ্লোটিং। সো ইট ইজ partially submerged. The reason it happens is because of the variation of the weight and density. এটার ফুল ডিটেল ডিসকাশন আমাদের চ্যাপ্টার 6 এ আসবে। ফর দ্য টাইমিং assume that upthrust is a constant force that is working in the upward direction, easily done the way names suggests. The question says, hello, hello Sam, কোথায়? ফাউন্ডেশন স্কুল? আমার গার্লস হাই স্কুল আমার অ্যাড্রেস থেকে অনেক দূরে, আমার বাসার অ্যাড্রেস আপনার কাছে কি আছে? 2/4 ব্লক ই। এটা হচ্ছে ফাউন্ডেশন স্কুলের সাথে, আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ফাউন্ডেশন স্কুলটা কোথায়, ওইখানে গিয়ে বা ফ্ল্যাট নাম্বারে গিয়ে হচ্ছে নক দেন। আমি অফিসে আছি, অফিস থেকে আমি তখন বাসা রিচ করতে পারবো না।
হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করে ফাউন্ডেশন স্কুলটা কোন দিয়ে? ফাউন্ডেশন স্কুলের পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের বাসা। ফাউন্ডেশন স্কুল ব্লক ই-তে। জি। আচ্ছা, সরি, the hot air balloon descends vertically at a constant speed. আচ্ছা, প্রথম কথা হচ্ছে descends vertically at a constant speed. The force due to of air resistance on the balloon is F. Which weight of material must be released from the balloon so that it ascends vertically at the same constant speed? আচ্ছা, কোশ্চেনটা একটু ভালো করে বুঝেন। আইডিয়াটা হচ্ছে এরকম, এটা মুছি। আমাদের টোটাল হট এয়ার বেলুনের কারেন্টলি একটা সার্টেন কনস্ট্যান্ট স্পিডে সে মুভ করতেছে নিচের দিকে। কনস্ট্যান্ট স্পিডে মুভ করা মানে কি? তোমার ফোর্সগুলো পারফেক্টলি ব্যালেন্সড। সাম অফ ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু সাম অফ আপওয়ার্ড ফোর্স। আমরা আমাদের এই সিনারিওতে অবশ্যই ডাউনওয়ার্ড ফোর্স লেভেল বড় হবে। নাও থিংক লজিক্যালি, when the balloon is moving downwards, weight by virtue work downwards, upthrust by virtue works upwards. If the object is moving downwards, what would be the direction of the air resistance? Upwards. তো এই সিনারিওতে আপওয়ার্ড ফোর্স হচ্ছে দুইটা, কি কি? upthrust আর air resistance, দুইটা হচ্ছে working upwards। ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে একটা। But because the object is moving downwards at a constant velocity, obviously the weight has to be bigger than that sum of the other two. Weight has to be? No, weight has to be equal than the sum of the other two. খেয়াল করো আমি কি বলতেছি। I'm making mistakes. You need to correct me. When the object is moving at a constant speed downwards, then the downward weight has to be equal to the sum of the other two. Question আমাদেরকে বলছে যে এই সিচুয়েশনটা যদি তোমরা রিভার্ট করতে চাই, ফর এক্সাম্পল what they're trying to achieve is that we need to release some amount of weight from the balloon. মনে করেন বেলুনের মধ্যে disposable mass আছে, could be sandbag, could be people, could be babies, could be luggage, whatever. You throw those things away so that overall mass of the balloon becomes smaller, so the weight becomes smaller. So now your total upthrust can be significantly bigger than the weight. When that happens, the balloon is going to eventually start to go upwards, and eventually it's going to start to accelerate upwards. Eventually it will gain a certain speed in the upward direction. We want to find out that how much weight needs to be removed from the balloon so that it can keep on going upward at the same constant speed as it was descending earlier. এখানকার important takeaway হচ্ছে that air resistance is highly dependent on the object speed and the density of the material. যেহেতু কোশ্চেন আমাদেরকে air এর density নিয়ে কিছু বলে নাই, so we're gonna consider that is not a variable for this question. So logically to understand that for both the cases we are going to have the same magnitude of air resistance. I'm using the word magnitude কারণ both direction force কিন্তু সেম হবে না। বেলুন ডাউনওয়ার্ড ডিসেন্ড করার সময় air resistance হবে হচ্ছে upward force, upward rise করার সময় air resistance হবে হচ্ছে downward force. So if I draw this thing, let's say, কই আঁকবো? এখানে আঁকি। এটা হচ্ছে বেলুন। ডাউনওয়ার্ড ওয়েট, আপথ্রাস্ট প্লাস এয়ার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কখন? ফল করার সময়। আচ্ছা, এটা হচ্ছে ওয়েটকে আমি এখানে শুধু ডাব্লিউ দিয়ে লিখলাম। আর রাইজ করার সময় কি হতে হবে? ডাউনওয়ার্ড ওয়েট হুইচ উইল বি ডিফারেন্ট দ্যান দ্য আদার ওয়েট, সো আই এম গোনা রাইটিং অ্যাজ এ প্রাইম। এই সিনারিওতে এই ওয়েটের সাথে থাকবে হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স, আর উপরের দিকে থাকবে শুধু আপথ্রাস্ট। এই ফিগার দুটো বোঝাচ্ছে কিনা? প্রাইম মানে হচ্ছে ডিফারেন্ট ওয়েট, কারণ নিচে ফল করার সময় তার যতটুকু ওয়েট থাকার কথা, উপরে ওঠার সময় তার ওয়েট কিছু না হলেও কি হওয়ার কথা, কম হওয়ার কথা। ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের কোশ্চেনে বের করতে বলছে যে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম, দ্য চেঞ্জ অফ দ্য ওয়েট কতটুকু হবে, এটা আমাদের কোশ্চেনে বের করতে হবে। দিস ইজ দ্য আননোন। কোশ্চেনটা পড়েন, হুইচ ওয়েট অফ ম্যাটেরিয়াল মাস্ট বি রিলিজ ফ্রম দ্য বেলুন সো দ্যাট ইট অ্যাসেন্ডস ভার্টিক্যালি এট দ্য কনস্ট্যান্ট স্পিড। তার মানে তোমার মোট মিলে বেলুনের ওয়েট কতটুকু কমাইতে হবে, হাউ মাচ ওয়েট শুড ইউ ডিক্রিজ। কোশ্চেনের সেটআপ বুঝছেন? ড্রয়িং বুঝা গেছে? বাকিটা ইজিলি করা পসিবল। ইকুয়েশন আমরা নরমালি লিখি, এখানে গ্যাপ আছে, এখানে লিখি, আচ্ছা এখানে লিখি। If I write the equation over here for the initial scenario, upthrust plus air resistance equals to W, পরের সিনারিওর জন্য হচ্ছে upthrust equals to হচ্ছে new weight plus F। যেহেতু আমাদের কোশ্চেনে বের করতে বলছে হচ্ছে W minus W prime, সো আমি এই দুটো ইকুয়েশনকে সিম্পলি সাবট্রাক্ট করে দিতে পারি। নরমালি যদি এই দুটো ইকুয়েশনকে সাবট্রাক্ট করে দিতে তাহলে কি আসবে? If you subtract these two equations, U cancels out,
এই পাশে থাকবে হচ্ছে শুধু এফ, এই পাশে থাকবে হচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম মাইনাস এফ। ঠিক আছে, আমাদের বের করা দরকার কি এইটুকু, সেটুকু আমি যদি রাখি এই এফটাকে ওই পাশে নিয়ে যাবো, আলটিমেটলি দিস বিকামস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম ইকুয়ালস টু 2f। মোট পেলে কারেক্ট আনসার হচ্ছে বি। সো এই পুরো প্রসেসে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি ইউকেও বের করি নাই, ইন্ডিভিজুয়ালি আমরা কি করি নাই, ডাব্লিউটাকেও বা ডাব্লিউ প্রাইমকেও আলাদা করে বের করি নাই, উই জাস্ট ক্যালকুলেটেড এভরিথিং ইন ভ্যারিয়েবলস। সো ডাব্লিউ প্রাইম ইজ দ্য উড বি দ্য ওয়েট অফ দ্য বেলুন আফটার রিলিজিং দ্য এক্সট্রা ওয়েট, মানে ডিসেন্ড করার সময় তার ওয়েট হচ্ছে ডাব্লিউ, আর অ্যাসেন্ড করার সময় তার ওয়েট হচ্ছে ডাব্লিউ প্রাইম। কারণ কোশ্চেন আমাদেরকে বলছে আমাদের ওয়েট চেঞ্জ হবে, এই কোশ্চেন সেটআপটা এরকম না যে ম্যাথ সেম থাকবে, বেলুনের ওভারঅল ওয়েট চেঞ্জ হবে বিকজ কিছু ওয়েট ফেলে দিতে হবে। এই যে এই দুটো কোশ্চেন আমি সাবমিট করছি, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, আই জাস্ট সাবমিটেড 1 - 2, 1 - 2 করে ইউ অটোমেটিক্যালি বিয়োগ করে বাদ চলে যায়, এফ থাকে, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম আসে হচ্ছে এই দুইটা থেকে, আর এটা তো সেকেন্ড ইকুয়েশন ছিল, সো এটা মাইনাস এফটা এখানে বসাইছি। এরপর এইটুকুকে হুবহু একসাথে রেখে এফটাকে ওই পাশে নিয়ে গেছি, দ্যাট গিভস ইউ 2f। বুঝে গেছে? এটাকে আরো সিম্পল ভাবে করা পসিবল, আরো সিম্পল ভাবে করতে গেলে হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল, বলেন বলেন স্যার, অনেক টাকা হবে। হচ্ছে 3,000 4,500 টাকার মতো, বা তার থেকে একটু কম। কেন এরকমই আসছে না বিল? ওনার কাছে মেমো থাকবে তো, তুমি ওনার কাছে মেমো দেখো, মেমো দেখে প্রোডাক্ট বুঝে রাখো। আমি ক্লাস শেষ করে পরে ফোন দিচ্ছি, আল্লাহ হাফেজ। পিসিবি এখন অনেক সহজ, মুরগি অর্ডার দেওয়া যায়। তারপর বলেন পেজ নাম্বার 72, নাম্বার 84। Oh no, that's a big question. বললাম পেজ নাম্বার 72, question number 84. Spheres x and y form an isolated system. The mass of y is greater than the mass of x. আচ্ছা, my is bigger than mx. Sphere y is initially stationary. uy equals to 0. Sphere x collides elastically with sphere y. আচ্ছা ঠিক আছে। The speed of sphere x before the collision is u. ux equals to u. Which statement must be correct? কেন কেন কেন? আচ্ছা আঁকি, x is coming towards y at an initial speed of u. Y was initially stationary. Y টাকে বড় করে রাখছি because to represent the mass difference. After collision, they should have elastic collision, perfect elastic collision. And elastic collision হওয়ার obvious মানে হচ্ছে ultimately they are going to be separate and they should have the same speed of separation. এখানে speed of approach এর value কত? u. And একটা তো stationary, একটা হচ্ছে coming towards. So তাদের speed of separation কত হইতে হবে? u হইতে হবে। So they, আচ্ছা দেখেন, sphere x rebounds with a speed of that is greater than u and sphere moves with a speed that is less than u. না, this cannot be. Arvin, go দেখো। Question was which statement must be correct? Sphere x rebounds with a speed that is greater than u and sphere y moves off with a speed that is less than u. So what a number question is proposing, খেয়াল করেন, x অবজেক্টের এদিকে স্পিড হবে হচ্ছে কত? u প্লাস সামথিং, আচ্ছা u প্লাস প্লাস লিখলাম, আর y এর এদিকে স্পিড হবে হচ্ছে u মাইনাস মাইনাস। এখন যখন আমরা হচ্ছে দুটা অপোজিট ডিরেকশনের অবজেক্টের রিলেটিভ স্পিড বের করি, তখন তাদের ভেলোসিটি দুটোকে কি করতে হয়? অ্যাড করতে হয়। সো টেকনিক্যালি এই দুটো নাম্বারকে সাম করলে আমাদের ওভারঅল
relative speed of separation u হওয়া possible. If you wonder কেন possible বলতেছি, কারণ কোশ্চেনে বলে নাই that এই ডিফারেন্সটা ইকুয়াল, it just says that x এর rebound speed slightly greater than u, y এর move of speed slightly less than u. So if they were exactly equal, মনে করো হচ্ছে let's say for example, let's say you had a value of 100 y was 0. After collision u goes away with a speed of 110 and y then goes away with a speed of 90. এটা হইলে তাদের স্পিড অফ রিলেটিভ স্পিড অফ সেপারেশন কত হয়? 200 হয়ে যায় না? তাহলে তো ম্যাচ করতেছে না, ম্যাচ করতেছে, তাহলে এটা হওয়া পসিবল না। আমি কি টিক দিছিলাম না ক্রস দিছিলাম? Yes. If we add these two numbers, you're going to end up with a number that is not equal to u, that's going to be pretty close to 2u. So ওই জন্য এটা বাদ। বি নাম্বার কোশ্চেন দেখেন, বিতে বলছে sphere x rebounds with a speed that is less than u and sphere y moves on with a speed that is also less than u. So দুটো স্পিড যদি less than u হয়, in that case if you sum those two you might get close to a u number. It's not imperative that you should, that it's possible. So এটা হইতে পারে। Let's see if we can any better options. আমি এটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম because it is logically possible. Possible কেন? কারণ দুটো স্পিড যদি u এর থেকে কম হয়, and if they're getting away from each other, ultimately you have to sum them together to find out their combined speed. Sphere x rebounds with speed u and sphere y remains stationary. Sphere x rebounds with speed u, sphere y remains stationary. Is that supposed to happen? Nah, that cannot happen. But why can this not happen? This perfectly fits the requirement for elastic collision. Relative speed of approach and relative speed of separation are perfectly equal to each other. But the reason this cannot happen is for that এই সিনারিওতে conservation of momentum conserve হচ্ছে না। This is not going to conserve the momentum conservation. কেন? If you consider option just C, what is the total momentum before collision? mu. What is the total sum of the system after collision? Minus mu. But technically দুটার কি হওয়ার কথা? প্লাস mu হওয়ার কথা। সিস্টেমের টোটাল মোমেন্টাম কি হচ্ছে না, কনজার্ভ হচ্ছে না। সো ইভেন ইফ ইট অ্যাপারেন্টলি ফিটস দ্য রিকোয়ারমেন্ট ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন, বাট দ্য কোর রিকোয়ারমেন্ট দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেই লজিকটা এখানে আনফুলফিল থাকতেছে। ওই জন্য এটাকে কারেক্ট আনসার দেওয়া যাবে না। বুঝছেন? ইয়েস, সি নাম্বারটা। বি নাম্বার, আচ্ছা সি নাম্বার কোশ্চেনটা বলতেছি। সি নাম্বার কোশ্চেনের সেটআপটা বলি আগে। সেটআপটা শোনো। হ্যালো, ওকে। সি নাম্বার কোশ্চেনের সেটআপে বলছে হচ্ছে this was the scenario that the object y is stationary, object x is coming towards it at a certain speed, and after collision what's going to happen, object y would still remain stationary and object x is going to bounce off in the opposite direction with the same speed, let's say minus u. Object y এর total momentum change হবে না, object y is going to remain absolutely stationary. Now this apparently fits the requirement for elastic collision, that relative speed of approach is equal to relative speed of separation. দুই কেসে হচ্ছে u. But this does not fit the requirement for conservation of linear momentum. এই সিস্টেমের বিফোর কলিশন টোটাল মোমেন্টাম হচ্ছে কত? mu, mx into u. এই সিস্টেমের টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম আফটার কলিশন কত? মাইনাস mx into u. দুইটা ভ্যালু কি সেম হয়েছে? ম্যাগনিটিউড সেম হতে পারে, বাট সাইন তো সেম হয় নাই। বাট মোমেন্টাম কনজার্ভ হওয়া মানে কি? সাইনও সেম হওয়া, ম্যাগনিটিউডও সেম হওয়া। সো এইটা আমাদের দ্য রিকোয়ারমেন্ট অফ মোমেন্টাম বিং কনজার্ভ সেটাকে ফুলফিল করতেছে না। সো ওই জন্য এটা বাদ। 3 number আসেন, sphere x remains stationary and sphere y moves with a speed that is less than u. এটা কি পসিবল? আচ্ছা হ্যাঁ, এটা কলিশন ওয়াইজ পসিবল, বাট সেক্ষেত্রে ইলাস্টিক কলিশন হয় না। এক্ষেত্রে স্পিড অফ সেপারেশন ইউ হচ্ছে না। সো এটাও ইলাস্টিক, এটাও আমাদের কোশ্চেনের জন্য কারেক্ট না। মোট মিলে আমাদের মোস্ট লাইকলি বা অর অ্যাকসেপ্টেবল আনসার থাকে হচ্ছে বি। কারেক্ট আনসার কি বি দেওয়া? পারা গেছে। এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের জন্য টাইম কনজিউমিং কোশ্চেন।
কারণ কোনো ম্যাথ নাই, সবগুলো সেট আপ ইন্ডিভিজুয়ালি জাজ করা লাগবে। মোস্ট কমনলি যে প্রবলেমটা স্টুডেন্টদের হয় যে তোমরা ইন মোস্ট কেসেস দুইটা অপশন খুব কনফিডেন্টলি বাদ দিতে পারবা, লাস্টে দুটো অপশন এসে আটকায় যাবে। এক্সাম হলে এটা খুব কমন সিনারিও। মাইট অ্যাজ ওয়েল স্টার মার্ক দিস কাইন্ড অফ কোশ্চেন্স, অথবা এই কোশ্চেনগুলো বারবার রিভাইজ করা লাগবে এবং লজিকগুলো প্রপারলি বোঝা লাগবে। এই কোশ্চেনটা দিয়ে একটা শর্টস বানানো যায়, pretty long short. That sentence was not correct. Was it correct? Pretty long short. That's the point. Exactly. The first long was adjective. The next short was proper noun. Proper noun হবে? আচ্ছা, ভালো কথা। Noun. Proper noun না, noun. Proper noun না, noun. It should be a collective noun. Move on. Page 65, question number. এটা বাহ, সুন্দর কোশ্চেন তো, কি চমৎকার। কোশ্চেন যত সুন্দর হোক, প্রবলেম হচ্ছে এটা। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদেরকে বলি, বলবান, whenever this kind of figures apparently tell you not to scale, there are one thing that you need to understand. Ideally, the angles are typically pretty accurate, but the length of the arrows are not proper representative of the velocities. Not to scale usually doesn't mess up with the angle. Not to scale mess up with what? Length of the size, arrow size. Okay, তার মানে এইখানে যে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল দেখতেছেন না, এই রেক্ট্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি মিন করে? Exactly. You need to understand that these are representing that this is an anti-degree angle, this is an anti-degree angle, this is an anti-degree angle, this is an anti-degree angle. This apparently looking rectangle or square does not mean this was the unbroken block. They represent 90-degree angle. But দেখি কি মনে হচ্ছে this was the firework before the blast happened, তাই না? But it's not. All of these things represent 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, চারোটাই 90 ডিগ্রি বোঝানোর জন্য তারা এই কাজটা করছে। ডু ইউ গেট মাই পয়েন্ট? ভালো হইতো যদি ওরা এই সাইনটা না দিয়ে সবগুলো গোল গোল অ্যাঙ্গেল লিখে 90 ডিগ্রি টাইপ করে দিত, বাট অফকোর্স ইটস সিআই পিপল, দে আর নট গোনা ডু দ্যাট। সো লেটস ট্রাই এন্ড সলভ দিস থিং। সো যেহেতু সবগুলো 90 ডিগ্রি দিয়ে দিচ্ছে, আমাদের প্রবলেম অ্যাকচুয়ালি মাস্ট টু সিম্পলার বিকজ দে আর পারফেক্টলি ইকুয়াল কম্পোনেন্টস। আমরা এই ডিরেকশনটাকে এক্স অ্যাক্সিস ধরতে পারি, এই ডিরেকশনটাকে ওয়াই অ্যাক্সিস ধরতে পারি, তাহলে আমাদের আর কম্পোনেন্টকে 45 ডিগ্রি দিয়ে ব্রেক করা লাগবে না। আমরা পুরো এক্সিস সিস্টেমটাকে কি করলাম, টিল করে ইজি করে নিলাম। সো লজিক টেলস আস হোয়াট? কোশ্চেনে বলছে আমাদের কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ফ্র্যাগমেন্ট এক্স, এই স্পিডটা বের করতে বলছে। তো এই স্পিডটা বের করার জন্য আমাদের এইদিকে কোনো কিছু হিসাব করা লাগবে না, আমাদের লাগবে শুধু এই বরাবর হিসাব করতে হবে। সো ইফ ইউ অনলি ক্যালকুলেট ফর দিস এক্স, ইন দ্যাট কেস দ্য ক্যালকুলেশন ক্যান লুক লাইক দিস: 15 ইন্টু মাইনাস ভি প্লাস 10 ইন্টু 300 শুড বি ইকুয়ালস টু 0। কারণ কলিশন ব্রেকডাউন হওয়ার আগে টোটাল জিনিসটা স্টেশনারি ছিল, স্টেশনারি ফায়ারওয়ার্ক। এটাকে সলভ করে ভি বের করেন, এন্ড দ্যাট শুড বি আনসার। ইফ ইউ ওয়ান্ডার, স্যার আমরা পরীক্ষা হলে বুঝবো কি হয় যে এটাকে এরকম কাজ করে চিন্তা করতে হবে, দ্যাট কামস ফ্রম ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড প্র্যাকটিস। যদি আমরা এই কাজটা না করি, আমরা যদি টুলি এক্সিস এবং ওয়াই এক্সিস করতে যেতাম, তাহলে পুরো জিনিসটাকে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে সাইন কসের রুল দিয়ে ভেঙে সাইমালটেনিয়াসলি সলভ করলে ভি ভ্যালু বের হতো। দ্যাট উইল জাস্ট বি লঙ্গার বাট পারফেক্টলি ডুয়েবল। কত সেটা করলে? 200 মিটার পার সেকেন্ড। টেকনিক বুঝে গেছে? তারপর দাঁড়াও আর এক মিনিট, বলো পেজ নাম্বার 83, কোশ্চেন নাম্বার 18। ও আচ্ছা, পেজ নাম্বার 83, কোশ্চেন নাম্বার 18। এই কোশ্চেন একটু দেখেন, এটা সকালবেলা সলভ করছিলাম, সো আমি এটা আলাপ করি তোমাদের সাথে। এই কোশ্চেনের সেটআপটা হচ্ছে এরকম যে আমরা দুইটা অবজেক্টকে দুইটা ডিফারেন্ট প্ল্যানেটে একই হাইট থেকে ড্রপ করছি। আচ্ছা সবাই কোশ্চেনটাকে একটু পড়েন, কোশ্চেনটা পড়েন, তারপর আমি সলিউশনে আলাপ করি, কারণ হুদাই সলিউশন বলে লাভ নাই যদি তোমার কোশ্চেনই না বুঝো। আর কোশ্চেন পড়ো।
তোমার লিস্টের প্রবলেম সলভ করা হইতেছে? কমন পড়তেছে? কমন পড়তেছে না একটাও না? হাই হাই, অনেকগুলা। কয়েকবার পরে সলভ হয়ে গেছে। মানে কোয়েশ্চেন বারবার রিড করতে করতে লজিকটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এগুলো কি সলভ করবো না? যে যে লিস্টটা আমি ছবি তুলে নিলাম হ্যাঁ, এগুলো করা লাগবে? ওকে, আচ্ছা আচ্ছা এগুলো পারবে। আচ্ছা, গুড। কোশ্চেন পড়ছেন? সো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে উই আর ড্রপিং দ্য অবজেক্ট ফ্রম দ্য সেম হাইট অ্যান্ড কোশ্চেনে ধরে নিয়েছে হচ্ছে এর ইজ নেগলিজিবল অন বোথ দ্য প্ল্যানেটস। সো এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে জি, দুটো অবজেক্টের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কিনা সেম না, বাট দে আর বিং ড্রপ ফ্রম দ্য সেম হাইট। সো প্রথমে যে কাজটা করছি খেয়াল করেন, we try to develop the equation of the distance with respect to the time and acceleration. So s equals to ut plus half a t square বসাইলাম, and then we consider downward fall, that's why minus h এবং minus g দুটো মাইনাস বসাইছি। তুমি চাইলে দুটোকে পজিটিভ বসাতে পারো, ultimately you are going to end up with this equation anyway. h equals to half gt square, and এই hটা হচ্ছে দুইটা প্ল্যানেট সিনারির জন্য সেম, জিও ডিফারেন্ট টিও ডিফারেন্ট। আর্থের জন্য হচ্ছে জিই টি স্কোয়ার্ড, আর মার্সের জন্য হচ্ছে হাফ জিএম টিএম স্কোয়ার। এই দুইটার জন্য যে এইচ আসবে সেই এইচটা দুজনের সেম, বিকজ দ্য কোশ্চেন সেজ দ্যাট দে বোথ ফল থ্রু দ্য সেম ডিস্টেন্স, দেখছো? সো এইচটা থাকবে হচ্ছে সেম, বাট এই দুটো হবে হচ্ছে তোমার ভ্যালু। এই কোশ্চেনটা বুঝেন, এই কোশ্চেনটা বলতে আমার হাফ হাফ বোথ সাইড থেকে ক্রস আউট হয়ে যাবে, জি আর জি এম এ ভ্যালু বসাবা, তারপর টি এম বাই টিটাকে সাবজেক্ট করলে রুট ওভার করে তোমার আনসার চলে আসবে। ভ্যালুগুলো বসান, ভ্যালুগুলো বসে এটা দেখেন আনসার কত আসে, অ্যান্ড ওয়ার্কিংটা কপি করে নেন অ্যাজ ইউ রিকোয়ার। ওয়ার্কিং বুঝছো কত আসছে? বললাম পেজ নাম্বার 16 দেখেন, পেজ নাম্বার 16 কোশ্চেন নাম্বার 59 করা হয়েছে। আচ্ছা, তারপর পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 76। এটা আমি কখন করছি? কোনো কোনো সময় করছি বা নাই, আবার করে দিচ্ছি বা দেখো, পেজ নাম্বার 20 কোশ্চেন নাম্বার 76 এই কোশ্চেনটা দেখেন। Let me erase the whole thing, স্পেসিফাই করতে পারি। দেখো, two masses m and m are connected by an inaccessible string which passes over a frictionless pulley. Mass capital M rests on a frictionless slope as shown. The slope is at angle theta to the horizontal. The two masses are initially held stationary and then released. Mass M moves down the slope. Which expression must be correct? আচ্ছা, একটা একটা করে জিনিসপত্রগুলো একটু বুঝেন। কোশ্চেনে বলছে হচ্ছে this one moves down the slope, so it's not in a state of equilibrium. আচ্ছা, আমরা এটাকে কম্পোনেন্টে ভাগ করি, কম্পোনেন্টে ভাগ করে জিনিসপত্র অনেক ইজিয়ার হওয়ার কথা। ইজিয়ার হওয়ার কথা কি আদৌ? Oh yes, of course. তোমরা তো ম্যাথে এখনো মেকানিক্স এখনো পুলির প্রবলেম করো নাই, করছো? আচ্ছা,
পুলি নিয়ে আগে একটু আলাপ করা দরকার। That should initially give you the whole idea. Pulley is a device that is responsible to change the direction of a force without affecting the magnitude of the force. That is if it is a frictionless pulley, smooth pulley. Or যদি friction থাকে, then it's going to eventually reduce the force as well on the non active side. মানে যদি জিনিস হচ্ছে এরকম, মনে করেন এটা একটা পুলি, ঠিক আছে? আমি যদি এদিক দিয়ে পুল করি, তাহলে ফ্রিকশনলেস পুলি হলে এদিকে সে ইকুয়াল পরিমাণ আপওয়ার্ড টেনশন জেনারেট করবে। বাট ইফ দের ইজ এ ফ্রিকশন দ্যাট এক্সিস্ট উইদিন দ্য মেকানিজম অফ দ্য পুলি, এদিকে ফোর্স হতে হবে বেশি, এদিকে পুল হবে কম, বিকজ কিছু একটা ফোর্স এই পুলির ভেতরে ইন্টারনাল ফ্রিকশন টস করার জন্য ইউজ করতে হবে। তোমাদের ফিজিক্সে এবং ম্যাথে ফর মোস্ট পার্ট উই স্টিল ওয়ার্ক উইথ ফ্রিকশনলেস পুলিজ, বা রিয়েল লাইফে ফ্রিকশনলেস পুলি বলতে কিছু এক্সিস্ট করে না। এনিওয়ে, ইম্পর্টেন্ট পার্ট দ্যাট যখন তোমরা পুলির সাম করবা, আমরা ধরে নেই যে এই পুলিটা এই স্ট্রিং এর এদিকে পুল করতেছে হচ্ছে টি ফোর্সে, এদিকে পুল করতেছে হচ্ছে টি ফোর্স। দিস ইজ হোয়াট কল টেনশন। দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ইজ হ্যাজ এ ভ্যালু অফ টি, বাট ইন্টারেস্টিংলি এই এম এর ডাউনওয়ার্ড ফোর্স কত? এমজি। এই এম এর এই বরাবর ফোর্স কত? অলসো এমজি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, এটা বড় করে কেন আঁকলেন? আমি এখন জানি না এই দুটোর মধ্যে কোনটা কোন ম্যাচটা বড়, কারণ কোশ্চেন বলে নাই, যে জাস্ট নেম দেম। আমি এটা বড় করে রাখছি কারণ আমি এটা এখন কম্পোনেন্টে ডিভাইড করবো, সো বড় করে একটা আমাদের ট্রায়াঙ্গেল আঁকতে ইজিয়ার হবে। Have a look. I can choose to divide this mg force into two components. One component along this path and one component along this path. One is along the slope, the other one is perpendicular to the slope. Along the slope এর জন্য যদি, আচ্ছা, এখানে যদি অ্যাঙ্গেল থিটা হয় বাই জিওমেট্রি, আমাদের এই অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা? থিটা হওয়ার কথা। ইটস কল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো আমাদের এই পাশের কম্পোনেন্টটা হবে হচ্ছে mg cos theta, which is going to be balanced by the reaction force of the slope. এই পাশে ফোর্সটা হবে হচ্ছে mg sin theta, which is going to work against capital T. And কথা হচ্ছে, have a look, what the question says that two masses are initially held stationary. So প্রথমে আমরা দুটাকেই কোনো না কোনো physical mechanism নিয়ে stationary ভাবে ধরে রাখছি. As we release, this one starts to move down the slope. This would automatically mean that mg sin theta has to be bigger than mg. এইদিকের পুলটা বড়, এদিকের পুলটা কি ছোট, আদারওয়াইজ এটা এদিকে মুভ করার কথা না। লজিকটা বুঝেন। The bigger mass starts to move down the slope. It would mean that mg sin theta must be bigger than mg. আমি এখান থেকে আর অনেকগুলো জিনিসপত্র আলাপ করবো, বাট আপাতত এই লজিকটা বুঝতেছেন কিনা? বিকজ এই কম্পোনেন্টটা যদি অ্যালং দ্য স্লোপ বড় না হইতো, তাহলে আমাদের এই পুলির এই পাশের টেনশনটা এই অবজেক্টটাকে লিফট করতে পারার কথা না। সো ইফ দ্যাট পার্ট ইজ আন্ডারস্ট্যান্ডেবল ফর ইউ, রেস্ট অফ দ্য পার্ট ক্যান ওয়ার্ক প্রিটি ওয়েল। জি ক্রসেস আউট। তারপর এখান থেকে যদি সাইন থিটা কমানো, তাহলে সাইন থিটা ভ্যালু কি আসবে? আমাদের অপশন কি বলছে? আচ্ছা, সাইন থিটা ভ্যালু বের করতে বলছে। সাইন থিটা শুড বি হোয়াট? স্মল m ডিভাইড বাই ক্যাপিটাল M। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এটাই মনে হয় কারেক্ট আনসার, তাই না? হ্যাঁ, মোট মিলে হিসাব করলে এটাই কারেক্ট আনসার আসে। আচ্ছা, এখান থেকে আমাদের আরো অনেকগুলো জিনিসপত্র ডেভেলপ করা যায়। কি কি কোশ্চেন ডেভেলপ করা যায় আমি তোমাদের বলি। ইফ আই আস্ক ইউ হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন অফ দিস হোল মুভিং সিস্টেম, কোশ্চেনে কি বললাম? হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য টোটাল মুভিং সিস্টেম? অ্যাক্সেলারেশন কেন হবে? বিকজ দেয়ার ইজ এ রেজাল্টেন্ট ফোর্স, ওয়ান টেনশন ইজ বিগার দ্যান দি আদার। সো তুমি যদি নর্মালি চিন্তা করো দ্যাট দিস এন্টায়ার মুভিং সিনারিও can be visualized as if this is on a horizontal surface where this is the mg sin theta and this is the string, this is the small m, this is the mg. দেখো তো এই জিনিসটা চিন্তা করা যায় কিনা? Assuming that the string is perfectly flat on a horizontal frictionless surface, these are two masses. এটা এইদিকে ডান দিকে ফোর্স হচ্ছে কি? mg sin theta, এটা বাম দিকে ফোর্স হচ্ছে কি? mg. এই সিনারিওতে রেজাল্টেন্ট ফোর্স আসবে কি? mg sin theta minus mg। বুঝা যাচ্ছে কি? ইফ ওয়ান্ডার এভাবে কেন আঁকলাম, কারণ এই যে একটু আগে বলছিলাম পুলির পারপাসটা কি? ফোর্সের ম্যাগনিটিউডকে এফেক্ট না করে শুধুমাত্র ডিরেকশনটাকে চেঞ্জ করা। ইন আদার ওয়ার্ডস, টু কানেক্ট দ্য টু বডিজ সো দ্যাট দে ক্যান এক্সার্ট ফোর্স অন টু ইচ আদার। মনে করো দুইটা অবজেক্ট নর্মালি একটা একটার সাথে যদি কন্ট্যাক্টে থাকে, আমি লেট মি টেক টু অবজেক্টস, লেটস সে দুইটা অবজেক্ট যদি একটার সাথে পারফেক্টলি কন্ট্যাক্টে থাকে, দেন দে ক্যান এক্সার্ট ফোর্স অন টু ইচ আদার ডিরেক্টলি বাই কন্ট্যাক্ট। But if you wanted these two objects to be separate from each other but still be able to apply force on each other, what would you require? A stick between them. And if that force is supposed to be tension,
then we could tie them up with some ropes. পুলির কাজটা হচ্ছে ওই রোপটাকে হ্যান্ডেল করা, but over a smooth circle, so that these two forces can work in different direction, but they can still work in the same way while pulling onto each other. Basically working প্লেনটাকে আমরা কি করছি, টিল্ট করে দিছি। যদি স্ট্রেট হইতো তাহলে আমাদের স্ট্রিংটা হরাইজনাল থাকতো, এখন পুলি দেওয়ার কারণে আমাদের সিম্পলি প্লেনটা কি হয়ে গেছে, একটা ভার্টেক্স গেইন করছে। পুলির ফাংশনটা বোঝা গেছে? ইট ডাজন্ট এফেক্ট দ্য ফোর্স, ইট অনলি চেঞ্জেস দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। আমি এই কথাটা বারবার বলছি, এই কথা ভালো করে মাথায় সেট করেন, তোমাদের মেকানিক্স এটা কাজে লাগবে। সো এই সিনারিওতে ওভারঅল আমাদের সিস্টেমের রেজাল্ট ফোর্স কত হওয়ার কথা বলেন তো? এই যে সিগারটা আছে এটা হবে হচ্ছে কত, mg sin থিটা মাইনাস mg হওয়ার কথা, রাইট? এবং এই টোটাল পরিমাণ রেজাল্ট ফোর্স মোট কতটুকু ম্যাসকে মুভ করতেছে? হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ম্যাস দ্যাট উই আর মুভিং? ইজ ইট ক্যাপিটাল M or is it small m or is it both? It is responsible to move both. তো এইখানে তুমি যখন হচ্ছে রেজাল্ট ফোর্সের ফর্মুলা লিখবা, this is what the most mistake happens, this mass should be m plus m into acceleration. সো তুমি এই সবগুলো ভ্যালু বসাবা, এই দুটো ভ্যালু বসাবা, বসা একে সাবজেক্ট করলে তুমি এখান থেকে অবজেক্টের টোটাল সিস্টেমে মুভিং অ্যাক্সেলারেশন বের করতে পারবা। once you get the acceleration, rest of the questions can follow as well. How long is it going to travel in 1 second? How long is it going to fall by or rise by, let's say, in 2.3 seconds? Or how long is it going to take for the object to rise by 1 meter? তো পুরো সেটআপ দিয়ে বললাম যে এই অবজেক্টটা তার কারেন্ট লেভেল থেকে এক্স্যাক্টলি 1 মিটার রাইজ করতে মোট কতটুকু সময় লাগবে। ওই সময় বের করার জন্য তুমি g = 9.8 ইউজ করতে পারবা না। সিস্টেমের অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন কত না, পারফেক্টলি 9.8 না। This is not a freely moving object. This is an object that is tied to something else. আইডিয়া বুঝে গেছে? Yes. কোনটা? A freely moving object means something that is only subject to the weight of itself, no other forces involved. ওই ধরনের অবজেক্টগুলোকে আমরা ফ্রি অবজেক্ট বলি। ওকে, আচ্ছা গেল, এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা আরেকটা কোশ্চেন দেখি। আরিফিন একটা কোশ্চেন বলছিলাম। আচ্ছা যাচ্ছি। We have a request from page number 119. Question number? এটাই তো হওয়ার কথা নাকি, নাকি এটা? কোশ্চেনে আছে দুইটা, এটাতে তো সমস্যা হওয়ার কথা না, এটাতে সমস্যা। আচ্ছা 76 তো পারছো, আচ্ছা 76 অ্যাটেন্ড করার কথা ছিল না, আচ্ছা সমস্যা নাই। ওকে, পেজ নাম্বার 119, কোশ্চেন নাম্বার 75 দেখেন, বলতেছি। স্পিকারে কি আমার কথা শোনা যাচ্ছে? আওয়াজ হয়? আমি এখান থেকে ট্যাব পাইতেছি না, এটা করলে ট্যাব পাওয়া যায়, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস। ওকে, let me know if it's difficult for you to hear me. Question number 75 on page number 119, discussing this one right now. Question to দেখেন, the diagram shows the graph of various quantities plotted against time for an object that this object dropped from a stationary balloon high in the atmosphere. Important information, বলবান কথা, dropped stationary balloon, initial speed কি হতে হবে, subsequent motion কোন দিকে হতে হবে, downwards, high in the atmosphere. So atmosphere যেহেতু বলে দিছে এবং আর কিছু বলে নাই, তার মানে তোমার this object to land on the ground, before it lands on the ground, it is going to travel to a huge thickness of atmosphere, which means naturally air resistance should be significant. Should be significant. I'm not sure if it is, but we're going to find out. Question বলছে চারটা ডিফারেন্ট গ্রাফ দেওয়া আছে, গ্রাফ 1, গ্রাফ 2, গ্রাফ 3, গ্রাফ 4, ভালো কথা। Which statement could be correct? একটা একটা অপশন দেখি। Graph 1 is acceleration against time and graph 3 is resonant force against time. আল্লাহ, এই ধরনের কোশ্চেন কেন দেয়? সি 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 সি, আমি তো ইয়ার কোশ্চেন জাস্ট কম্পাইল করছি, I didn't even know this question exist. চুপ থাকা। আচ্ছা, I need to lift up my space. I'll tell you a small joke. তোমরা কি বলে জেফ ডানহামের নাম শুনছো? জেফ ডানহাম, he is a ventriculoist.
People who play with toys and talk their voices. Puppeteer, yes, yes, yes. And here's a very famous puppet called Ahmed. Ahmed is a dead terrorist. Ahmed is a dead terrorist. He killed himself. Suicidal bombing. That's his backstory. What's the joke? That's what you need to figure out. Ahmed believes that he is dead and he is about to go meet his 70 virgins in heaven, but Dunham is stopping him in his journey. That's the prelude to his existence. So আহমেদের খুব বিখ্যাত একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা আপনাদেরকে দেখাই. I might as well get a copyright strike if I upload this video, but it is what it is. So that is Ahmed. You're a terrorist. Yes. A terrorist. What kind of terrorist? A terrifying. Scared. Not really, no. So Jeff Dunham is a very famous ventriloquist, and he's amazing at it. That is one of his puppet, and he has many other puppets. তার মধ্যে একটা আছে হচ্ছে Jalapeno, actual Jalapeno who came to life, who is representative of the Mexican culture and the whole thing about Mexican Spanish culture. Just stuff. No, he has picked up certain stereotypes. I'm not advocating or advertising him. What he said in one of his interviews, that he tried to pick up different geographical regions, certain things which should resonate with people around the whole world. Boli, the character that Jeff Dunham actually made from USA is a Vietnam War veteran who's old, grumpy, hates young people, hates pop music, and farts a lot. Because he and Ahmed are usually put in the same suitcase. And there's a lot of discussion about how Ahmed's life is on the verge of going away because of the chemical bombing that other character does while they are both in the suitcase, same suitcase. So anyway, let's get back to the question. Which statement could be correct? আচ্ছা, এই জিনিসটা জাজ করার জন্য যেহেতু অলরেডি আমি এখানে ডিফারেন্ট গ্রাফ দেখতেছি, আমি এই জিনিসটা একটা কোশ্চেন করে জাজ করতে গেলে অনেক গ্যাঞ্জাম হবে. দ্যাটস নট ইন মাই অপিনিয়ন হাউ দিস কোশ্চেন শুড বি সলভড. I'm going to try to generally apply my key understanding to each of these graph. পোলামান কথা না, বোর্ডে দেখেন. First of all, just by looking at this graph, I can pretty well say that since this is a, what is this thing was dropped? What was it dropped? An object. Nothing about parachute is mentioned, right?
So this could very well be the VT graph, right? Think about it. Decreasing gradient, constant velocity. What do you think this graph could be for that object? Now, this could be the VT graph if there was no air resistance. Think about it. This is the VT graph. Graph 1 is the VT graph for with air resistance. Graph 2 could be VT graph for without air resistance. Acha, what could graph 3 be? Initially অনেক বড় ছিল, আস্তে আস্তে কমতে কমতে zero, that could be acceleration. Think about it. With air resistance. With air resistance, acceleration could have this kind of value. হ্যাঁ, ওগুলো তো আসবে। আবার তো velocity, acceleration, displacement তিনটা দিয়ে কাজ করতেছি। And then we're going to slowly go to the other part. বললাম শুনো, this could be acceleration with air resistance and this could be acceleration without air resistance. আমি এখানে একটু ভাগ করি। এটা হচ্ছে VT graph, এই লেফট সেগমেন্ট হচ্ছে কি? With air resistance. এটা হচ্ছে without air resistance. Now, couple of things to understand. Objective resultant force is given by mass into acceleration. তাহলে তোমার acceleration versus time graph এর shape আর resultant force versus time graph এর shape কি হবে? Same হবে. The mass is a scalar quantity. Resultant force is given by mass into acceleration. তার মানে যে কোনো অবজেক্টের জন্যই acceleration versus time graph এর যে shape হবে সেইটা এবং resultant force versus time graph এর shape ও কি হবে? Same হবে, কারণ it's just a full multiple of m times. একটা আচ্ছা, ভেলোসিটি যদি এরকম হয়, ভেলোসিটিকে ডিরেক্টলি মাল্টিপ্লাই করা যাচ্ছে ম্যাস দিয়ে, দ্যাট গিভস ইউ মোমেন্টাম। অবজেক্টের ভিটি গ্রাফের যে শেপ আসবে, মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফের শেপ কি আসবে? বিকজ ইটস দ্য সেম মাল্টিপ্লায়ার অফ m, সো স্কেলার মাল্টিপ্লিকেশন। এখন আসলে অপশনগুলো একটা করে জাজ করি, হুইচ স্টেটমেন্ট কুড বি কারেক্ট? গ্রাফ 1 এ বলছে এতে গ্রাফ 1 ইজ অ্যাক্সেলারেশন এগেইনস্ট টাইম গ্রাফ, এন্ড গ্রাফ 3 ইজ রেজাল্টেন্ট ফোর্স এগেইনস্ট টাইম গ্রাফ। গ্রাফ 1 ক্যানট বি অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ, গ্রাফ এ বাদ, এটা রং। গ্রাফ বি তে বলছে গ্রাফ 1 ইজ অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ, এটাও বাদ। হোয়াট? ইনিশিয়ালি তো অ্যাক্সেলারেশন জিরো না, ইনিশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে বেশি, এরপরে অ্যাক্সেলারেশন তার কনস্ট্যান্সি কমবে অথবা কনস্ট্যান্ট থাকবে, কনসিডারিং রেজিস্ট্যান্স আছে বা নাই। সো এটাও বাদ। সি তে বলছে দ্য গ্রাফ 3 ইজ অ্যাক্সেলারেশন এগেইনস্ট টাইম এন্ড গ্রাফ 1 ইজ ভেলোসিটি এগেইনস্ট টাইম, দ্যাট ওয়ান সাউন্ডস গুড। সি সাউন্ডস প্রিটি প্লজিবল, সো মাইট অ্যাজ ওয়েল বি কারেক্ট। D number was graph 3 is acceleration versus time graph, which sounds about right, and graph 2 is velocity against time graph. No, graph 3 যদি acceleration versus time graph হয়, graph 2 velocity versus time graph হতে পারবে না, কারণ acceleration যদি গ্র্যাজুয়ালি কমতে যায় থাকে তাহলে velocity time graph straight line হতে পারবে না। You need to understand, for this same question, if they said graph 2 is velocity time graph and graph 4 is the acceleration time graph, you would have to choose it as a correct option. ওই দুইটা গ্রাফ within themselves correspond করে, constant gradient, constant value, make sense? কথা বুঝছো কি বলছি? বাট এইটার ভেলোসিটি টাইম গ্রাফ বলে এটাকে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ বলে হবে না, বা এটাকে ভেলোসিটি টাইম গ্রাফ বলে এটাকে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ বললে হবে না। দিস টু থিংস আর agreeable within each other. These two things are agreeable within each other. Crisscross, they are not agreeable. কথা বুঝতেছেন? সো মোটলি আমাদের কারেক্ট আছে কোনটা আসছে? গুড। আচ্ছা, তারপর আমি এই লিস্ট থেকে একটা কোশ্চেন নেই। এরপর কোনটা ছিল বাবা? কোশ্চেন নাম্বার 19, পেজ না, আচ্ছা হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9, পেজ 23, কোশ্চেন নাম্বার 19। বললাম পেজ নাম্বার 23 তে যান। ভালো কথা, তোমাদের মোমেন্টাম নিয়ে আমার একটা স্পেসিফিক এমসিকিউ দেখাইতে হবে। আচ্ছা, আমি বাই করবো একটু পর, সমস্যা নাই। A car has mass m. A person needs to push the car with force F in order to give the car acceleration A. The person needs to push the car with force 2F in order to give the car acceleration 3A. Which situation gives the constant resistive force opposing the motion of the car? আচ্ছা, অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে there is a constant resistive force, so might as well use it for our advantage. কোশ্চেনে দেখো, I'm solving this.
For the first scenario, I can write it like this. Let's say the applied force minus the resistive force, I'm writing this to small f, equals to MA. The equation ঠিক আছে কিনা? For the second scenario, I can write applied force minus the resistive force equals to M into 3A. Which is second equation. এই দুটো ইকুয়েশন সলভ করে তোমাকে সামহাও এফটাকে সাবজেক্ট করতে হবে। এখন আমরা জিজ্ঞাসা করতে পারি যেহেতু আমাদের আনসার সবগুলো দেওয়া আছে এম এ টার্মসে, ক্যাপিটাল এফ ইজ নট প্রেজেন্ট, সো মাইট অ্যাজ ওয়েল সাবজেক্ট এফ ফ্রম হিয়ার এন্ড রিপ্লেস দ্য এফ ওভার হিয়ার। এক নম্বর ইকুয়েশন থেকে এফ কে সাবজেক্ট করলে কি আসবে? এখান থেকে এফ ইকুয়ালস টু আসবে হচ্ছে এফ প্লাস এম এ। এটাকে এই ইকুয়েশনে বসাও, বসে আস্তে ধীরে এটা মানুষ করতে থাকো। 2 ইন্টু এফ প্লাস এম এ মাইনাস এফ ইকুয়ালস টু 3ma। তাহলে আসবে হচ্ছে 2f প্লাস 2ma মাইনাস এফ ইকুয়ালস টু 3ma। ও বিউটিফুল। তাহলে এফ ইকুয়ালস টু হবে হচ্ছে 3ma মাইনাস 2ma, মোট মিলে শুধু ma। এই হচ্ছে তোমার আনসার। ছোট এমটা হচ্ছে অবজেক্টের ম্যাস, আর ছোট এফটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স। রেজিস্টিভ ফোর্সটাকে আমি ছোট দিতে পারি, তুমি এখানে এক্সও ধরতে পারো, যে কোনো একটা সিম্পল একটা সিম্বল এসব কনসিডার করা লাগবে, কারণ কোশ্চেন তো বলেছে কনস্ট্যান্ট রেজিস্টিভ ফোর্স আছে, ওই জন্য ওটাকে আমি এই কোশ্চেন ওটাকে ধরে কোশ্চেন বিল্ড করছি। আচ্ছা গেল, তারপর বলো। আমি তো ওই যে এই লিস্ট থেকে একটা করে যাচ্ছিলাম। আচ্ছা মোমেন্টের একটা সারা কোশ্চেন দেখানো দরকার, হ্যাঁ আমাদের সময় আছে। তোমাদেরকে আমি দুইটা কোশ্চেন করতে দিচ্ছি, খেয়াল করো। কলিশন কত নাম্বার? 2.2 না 2.3? এই তোমরা কি বলে লিকুইড স্ট্রিম বা এয়ার স্ট্রিমের ফোর্সের ফর্মুলা একটা আছে, এফ ইকুয়ালস টু রো এফ স্কয়ার, এটাকে লিখছিলা? লেখো। এটা আমরা একটা এমসিকিউ থেকে ডিরাইভ করছিলাম, এটা অন্যান্য অনেক কোশ্চেন সলভ করার জন্য কাজে দেয়। আরফিন তুমি কিছু বলতেছ? আরফিন তুমি কিছু বলতেছ? Why can I not find a good question when I have to find a good question? Yeah, পাইছি। Everyone, please move on to page number 59, question number 46. Page number 59, question number 46. Question number 46 তোমাদের m number of question ছিল না, but still I would like to discuss this one and one specific other question. এই কোশ্চেন একটু নিজেরা পড়েন, আপনাদের কোশ্চেন আপনাদের ওয়ার্কশিটে পড়ে ট্রাই করেন। কারটা হচ্ছে ডি, বাট তারপরে যদি পড়ে না বুঝেন তাহলে আমি বুঝাই দিব। Question number 46, page number 59. শুনতে চাঁদ এটা আনসার 2 এমপি আসছে, বুঝছো? ওকে।
এটার পর যেটা করবা সেটা হচ্ছে দেখাচ্ছি। হুম, করো। আচ্ছা, এটা পরে, আগে এটা করো, দুটোই করাবো। এই কোশ্চেন একটু করেন তো। না, এটা বই না, এটা হচ্ছে আগে ইয়ারের আগের কমার্সমেন্ট। এইগুলো করতে পারে, কারণ এইগুলো সব কিছু আমার এখন মুখস্থ হয় না। এগুলো বানাইছি লাস্ট ইয়ার সহ, বাট আগের বই বুকের কোশ্চেন আমার মুখস্থ আছে, ওখান থেকে বের করো। আর বই মানে হচ্ছে তোমাদের এসআরএম আগের ইয়ারের কম্পারিশন। এই কোশ্চেনের কার্টাসটা কি হবে বলো তো? কি? আচ্ছা, তোমরা কোনটা বলছো, কাইনেটিক এনার্জি? তা তোমরা কোনটা বলছো, হুইচ ওয়ান ইজ নট কনজার্ভ? কোনটা? কেন? দেখ, the reason I'm doing this question or discussing this question with you is for a very specific reason. দেখেন, এই কোশ্চেন student the most common confusion হচ্ছে that they have studied the law of conservation of momentum so many times that it sometimes gets set in their head that momentum is still a conserved quantity. So they cannot agree with the point. I'm going to select the term momentum for this question because it says which one is not conserved. Momentum is supposed to be conserved. The problem is momentum is supposed to be conserved for the whole system, not for a single body. Question ভালো করে point. Question goes, which property of the object is not conserved? Definitely momentum is not conserved for the object, but for the system that comprised of the object and the wall, that entire system has a conserved momentum. কথা বুঝা যাচ্ছে? So এই কোশ্চেনের কারেক্ট আনসার হবে সি। So rely upon your physics concept, do not just assume you are correct. আচ্ছা, এই কোশ্চেন এখন ট্রাই করেন। এই কোশ্চেনের কারেক্ট আনসার কি হতে পারে? ঠিক আছে, okay, not feeling. How to explain that? বি হলে তো ইলাস্টিক সলিউশন হবে, সো বি না, বি লাইক বি পসিবল, বি আর এ পসিবল মনে হচ্ছে না। আমি এই বলবো Okay, how to explain? কারণ ইলাস্টিক কোলিশনে লাইক কাইনেটিক এনার্জি কমে যায় না, সো ভেলোসিটি কমে যাবে। সো লাইক যদিও ম্যাস 2m থাকে, বি এর সামনে যে ধরনের কোএফিশিয়েন্ট থাকবে 2টাকে কমাই দিতে হবে। But it says the change in momentum. So if it is only mv, then are we assuming that the object is passing through the wall or rebounding from the wall or splattering on the wall? What is your assumption for m, please? Think about it. Are you bothered? The same explanation as the first guy. That's okay. Anyone else? কেন? ওই একটা explanation বলছে, সেটা হচ্ছে যে পোলারিটি কেন হবে না? তার ইলাস্টিক বলছে। সে গুড। পোলারিটি হবে না, এটা আমরা বুঝলাম। তাহলে বাকি দুটার মধ্যে কোনটা হবে সেটা একটু ক্যালকুলেশন। কি হইতে পারে যদি স্টার্ট করে দাও? এমনি হবে না, কারণ এখানে ম্যাথ তো দেখতে এমনি the possible কেন অবজেক্টের কালার স্ক্রিপ্ট ডিভাইড হতে পারে না? I'm not below the context in intentional, so don't take it as a characterization. তুমি আলবে স্যার, নামা মাছ বা অনেক স্বাস্থ্যবান। ওকে, কেন আমি এই কোশ্চেনটা করাচ্ছি বলতেছি, এটা কার্ড আছে অ্যাকুরেসি।
But the problem with this question is that, we will have a look, all of people also listen. এই কোশ্চেনের প্রবলেমটা হচ্ছে you cannot figure out that answer 3 MV from any mathematical equation. This has to come from your understanding. কিরকম আন্ডারস্ট্যান্ডিং বুঝাই? এই অবজেক্টটা যখন আমাদের এই ওয়ালে গিয়ে হিট করবে, if the object is rebounding, then if it was an elastic collision, perfect elastic collision, the total change of momentum should have been 4 MV. একটু আগে আমি এই ম্যাথটা করলাম, রাইট? এখানে জাস্ট ম্যাথ ডাবল করে দেওয়া তাহলে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম শুড বি 4 MV. এটা হবে না কারণ আমাদের অবজেক্ট বলছে collision is inelastic, so it should be less than 4 MV. That's for sure. Good. Second scenario, the question says that this object is actually rebounding along the same path. আমাদের 2 MV মোমেন্টাম চেঞ্জ হইতে পারতো যদি অবজেক্টটা গিয়ে ওয়ালে স্প্ল্যাটার করে ফেলতো। Think. If the object went ahead and eventually splattered, মানে তার ফাইনাল ভেলোসিটি 0, তো তাহলে ফাইনাল মোমেন্টাম 0। ফাইনাল মোমেন্টাম যদি 0 হয় তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম 2 MV হওয়া পসিবল। But as per the question, that did not happen. The object did rebound. তার মানে তার ফাইনাল ভেলোসিটি টুয়ার্ডস লেফট একটা ভ্যালু থাকবে। তো তুমি যখন সাবট্রাক্ট করবা, you need to understand the total change of momentum needs to be bigger than 2 MV. It has to be smaller than 4 MV. 4 MV পর্যন্ত রিচ করবে না, 2 MV থেকে বেশি হতে হবে। Because the object did rebound. So 2 MV এর সাথে কিছু একটা এমন কি হতে হবে? অ্যাড হবে। But ultimately total ভ্যালুটা 4 MV কে রিচ করবে না। Any number between 4 MV and 2 MV could be a correct answer. তো এখানে সি তে যদি 3 MV দেওয়া, সি তে যদি 3.1 MV দেওয়া থাকতো সেটাও কারেক্ট আনসার হতো। 3.5 MV দেওয়া থাকতো সেটাও কারেক্ট আনসার হতো। 2.2 MV দেওয়া থাকতো সেটাও কারেক্ট আনসার হতে পারতো। Any number that is bigger than 2 MV, smaller than 4 MV could be the correct answer. This question, unlike many other collision related question, does not come, the answer cannot be produced by math. It has to be produced by understanding. Back to the regular sequence. আরো তো অনেক কোশ্চেন সলভ করা বাকি। আচ্ছা তোমাদের আমি ছেড়ে দিচ্ছি। আচ্ছা এগুলো আমি সলভ করে দিব, ডোন্ট ওয়ারি। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে হ্যাঁ, কারণ I have a lot more question over here. I'm going to go through the entire list in the next class, solve it all, and then we can start working with our next chapter. This is chapter 1. পরীক্ষা হচ্ছে বলেছে 1 and 2 August. First and 2nd August. 2 দিন সময় থাকবে, MCQ পেপার 2 2 দিন মিলায়। আল্লাহ হাফেজ।